কিরে শিবু, দেবযানী ম্যাডামকে যে নোংরা আবর্জনার গাদায় ফেলে দিয়েছিলিস, ভালো করে চেক করে দেখে নিয়েছিস তো? যদি সারা কোনোভাবে বেঁচে যায়। আরে ডাক্তার, স্বপ্ন ছিল রে নাটা, নারী টিপে ভালো করে দেখেছি, মাল সালা একেবারে টপকে গেছে। বাচ্চা গেছে, এবার ভালোই এই হিরেটা মিস্টার ঝঞ্ঝনওয়ালার হাতে তুলে পারলি, আমাদের কাজ শেষ। কিন্তু এখনো আসছে না কেন শিবু? এতক্ষণে দাঁড়িয়ে থাকা যায়? নিপের বোতলে দেখি। আজব ক্যারেক্টার মাইরি। লাইফের ফার্স্ট সেটেলমেন্টে মোবিলটা ঢেলে ইঞ্জিনটা গরম করে নিতে হবে। নে তুই একটু ঢেলে নে। জ্বলে গেল রে নাটা। না জ্বললে ইঞ্জিনটা স্টার্ট নেবে না ভাই। হ্যালো স্যার, আমি ধুন্দু নাগরবালের ড্রাইভার, বদ গালিতে বসে আছে। কিন্তু তোমাকে যে বড্ড চেনা চেনা লাগছে। চেনা চেনা লাগছে? বেতন খেয়ে তো হয়তো কোনোদিন আমার হাতে, তাই আমাকে এত চেনা চেনা লাগছে। জানো তো আমি মালি একদিন বেতা থাকে 365 দিন। আচ্ছা বাবা, বন্ধ করতে বল নাটা, কাজের কাজটা কর। ঠিক বলেছিস শিবু। আচ্ছা তুমি যে ঝঞ্ঝন আগরওয়ালের ড্রাইভার, আমরা বুঝবো কেমন করে? বোকা বোকা প্রশ্ন করলো না তো। গতকতি টাকাল হিলে থেতা কি তোমরা আমাকে এমনি দেবে? এই নাও ধলো। এই শিবু, মালটা দিয়ে দে। দিয়ে দেবো বলছি নাটা। দিয়ে দে, কুইক কুইক। এই শালা দাদা, নাটা আবে শালা চালি মাল, আমাদের নোটের সঙ্গে নোটটা ম্যাচ করছে না। তোর শালাকে নামা নামা, ওটা ছোটখাটো মাল দিয়ে আমাকে ভয় দেখাত না। গেন্দিটা যদি তুলি না, তাহলে দেখবি বুকের থাইন বোধে কালো মালকাল দিয়ে বলো বলো শোনে লেখা আছে থোলের বাচ্চা পাই ভেদ লিমিটে। এখানে যত্ন সহকারে শয়তান সাপ্লাই দেওয়া হয়, আর আমাদের কোনো টাকা নেই। সেখানে গেলে দেখি অনেক রকমের ডেড বডি পড়ে আছে। এই ধর কেউ হাতে তাকে মারা গেছে, আবার ধর কেউ গলায় দলি দিয়ে কোলে ঢুলে গেছে, আবার ধর কাউকে আবার ধল কাউকে থালা ধুলি দিয়ে খোঁতানো হয়। কি করলি তুই? নেতা ভেদাল, এটুকে ধবেতেই ভেদাল। গোয়ালা দুধে দল, ঠেকরা কোনই কাঠ, কামার থালা 1 নম্বরের তামার। আগেকাল দিনে লাদাদের থুড়িতে 1 টোপে মানুষ মরতো, এখন আর 1 টোপে মরে না, তালা টুপিয়ে টুপিয়ে মালতে হয়। তালা লোহার থুলিতেও ভেদাল। আরে শালা শয়তান, কাজটা ঠিক করলি না। আমার বসকে তুই চিনিস না, তোকে শালা জানে মেরে দেবে। বলবি তোদের বতের সামনে গিয়ে দোল হাত করে বলবি, ও আপনি কি ধ্যান না, আপনার থেকেও তে ধ্যান না মালে তোলে এতে গেছে। আমি তলা মহাভারতের ঠকুনি আল্লামায়নের মন্তলাল ইকতালমান। আমি যেখানে মাথা ধরাই ওই কুরুক্ষেত্র, না হলে নৌকা খন্ড শুরু হয়ে যায়। এখান থেকে না হলে থাপ কথা গুলি তোদের দুটোর খুবলিতে ঢুকিয়ে তোদের খুবলিগুলোকে আমি থালা ধরা করে দেবো। বাবলা, আমাদের হাত থেকে হিরেটা নিয়ে তুই কিন্তু ভালো করলি না। আমার বসকে তুই চিনিস না, তোকে সবাই জানে মেরে দেবে। এই সবা শিবু, এখানে হা করে কি দেখছি? চল সবা, বস আমাদের দিয়ে বৃন্দাবনের টিকিট ধরাবে। কথাটা মনে রেখে। কথাটা মাথায় রাখি। কমপ্লিট। একে একে আমি আমার কাজগুলোকে সব কমপ্লিট করে নিচ্ছি। যে মুক্তিযুদ্ধে আমি নেমেছি, সেই যুদ্ধে আমি এত তাড়াতাড়ি হেরে যাব না। সালাম মহিম ঘোষাল, তৈরি হয়ে থাক, এরপর তোর বুকের ওপর আনবো আমি বাজে রাখা। দেখি পুলিশের গাড়িটা তো এদিকেই আসছে। পুলিশ কি করে খবর পেলো যে সালা আমি এখানেই আছি? না, আমাকে যেভাবেই হোক এখান থেকে পালাতেই হবে। পালাবি না স্কাউন্ডেল, স্টপ, না লাগে তো ঘুরে যাবে বাধ্য হবো। পালাবি না কিন্তু কিছুতেই না। এত তাড়াতাড়ি আমি পুলিশের জালে ঘর দেবো না। ওই তো সামনে আবর্জনা স্তূপ, তার নিচেই রয়েছে গভীর ঘন জঙ্গল। সেই জঙ্গলের ভিতর দিয়ে আমি এক ছুটে পালিয়ে যাব। পালিয়ে গেল।
চোখের সামনে পেয়েও তাকে ধরতে পারলাম না, তবে এটুকু শিওর গুলিটা ওর শরীরের মধ্যেই লেগেছে। আমার নিশানা কখনো ব্যর্থ হয় না, তবে ঘায়েল হওয়া চিতা বেশি দূর যেতে পারিনি। তাই সময় নষ্ট না করে আমি আর ছুটবো তার পিছু পিছু। সালা পেছন থেকে কে গুলিটা করলি রে সালা? মই দুধ খেয়ে থাকলে সালা আমাকে সামনে থেকে গুলি কর। প্রচন্ড রক্ত হচ্ছে, পায়ে গুলিটা লেগেছে। করে যেমন করে হোক আমাকে বস্তিতে যেতেই হবে, বস্তিতে যেতেই হবে। কে ওখানে? দেখি ম্যাডাম, আপনি আপনি তাহলে আমাকে পেছন থেকে গুলিটা চালালেন। আপনি একদিন বলেছিলেন না এই বাচ্চাকে মর্গে পাঠাবে না? বাচ্চাকে যদি মর্গেই পাঠাতে হয় তবে বাচ্চার চোখে চোখে রেখে এই বুকে ছাতিতে গুলি করতে হবে, তবেই যাবে বাচ্চা তার বাবা মায়ের কাছে। না বাচ্চা বাবু, আপনাকে আপনাকে আমি গুলি করিনি। বিশ্বাস করি না আপনাকে। প্লিজ প্লিজ সেভ মাই লাইফ। আমাকে আমাকে আপনি বাঁচান। কি ম্যাডাম, এত রক্ত আপনাকে কে কে এত বড় সর্বনাশ করেছে বলেন? চুপ করে থাকবেন না, উত্তর দিন ম্যাডাম। না না না, আপনাকে যে আমি মুহূর্তে দিতে পারি না, কারণ আপনি আমার না না না, যেমন করে হোক আমার প্রাণের বদলে হলো আপনাকে আমি বাঁচিয়ে তুলবো। হলো দাদা। একাই দশটা ছেলেকে পিটিয়ে বুঝিয়ে দিয়েছি যে এই সঞ্চারী রায়চৌধুরী সেই সব দুর্বল মেয়েদের মধ্যে পড়ে না যারা মাথা নিচু করে বাঁচে। মানুষের অনুদান নিয়ে আশ্রম চালাই ঠিকই, কিন্তু এর বাইরেও আমার একটা পরিচয় আছে। আমি অ্যাডভোকেট সঞ্চারী রায়চৌধুরী। হ্যাঁ, যে সে উকিল আমি নয়, সরকারি চাঁদরেল উকিল। আজ পর্যন্ত একটা কেসও আমি হারিনি। কেস লড়তে গিয়ে এর আগেও অনেকবার অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে, কিন্তু শত্রুপক্ষ এটাও জানে যে এই সঞ্চারী রায়চৌধুরীর কোর্টের ভেতরে চলে মুখ আর কোর্টের বাইরে চলে এই হাত। কিন্তু একটা প্রশ্ন আমার মনে বারবার উকি দিচ্ছে, আমার আশ্রমের বাচ্চাদের চুরি করতে এলো কেন? তবে তোরা জেনে গিয়েছিল বিয়ের জন্য আমি সেদিন উপস্থিত থাকবো না, আর সেই সুযোগটা কি কাজে লাগাতে চেয়েছিল বৌমণি চেয়েছিল, মনে মনে শয়তান মহেন্দ্রচাল এই ফন্দি দিয়ে বসেছিল। দেখি কাদনদা, তুমি এত রাতে এখানে? ও, তোমার খোকা বাবু বুঝি তোমাকে পাঠিয়েছে, তা সে নিজে আসতে পারলো না? বলিস না রে বৌমণি, বলিস নাই। আমার খোকা বাবু নয় রে, ও একটা মস্ত বড় শয়তান আছে। কাদনদা, তুমি এসব কি কথা বলছো? তোমার কথা তো কোনো মাথা মুন্ডি বুঝতে পারছি না। বুঝবি গাই, আমার কোনো কথা তুই বুঝবি গাই। বৌমণি, আমি নিজের চোখে দেখেছি ওই শয়তান মহেন্দ্রচাল দেবী দিদিরা ফোন করেছে। সব সত্যি কথা বলছি, ওই কাজের ছেলে দুটো শিবু আর নাটার দিয়ে দেবী দিদি বডিটাকে গুম করেছে। ওরা তুই কোনো কিছু বুঝতে পারবি না। চুপ করো কাদনদা, তুমি চুপ করো। আমি আর সহ্য করতে পারছি না, আমি আমার কানকে বিশ্বাস করতে পারছি না। আমি জানি তুমি মিথ্যা বলছো না, মিথ্যা বলছো। মিথ্যা নয়, আমি সব সত্যি কথা বলছি। ওই কাজের ছেলে দুটো শিবু আর নাটার দিয়ে দেবী দিদি বডিটাকে গুম করেছে।
সত্যি হয় তাহলে এই অ্যাডভোকেটের কাছ থেকে ওই মহিম ঘোষালের নিস্তার নেই। সঞ্চারী রায় চৌধুরী, কোর্টের ভেতরে আমার যেমন মুখ চলে, কোর্টের বাইরে চলে এই হাত। এবার এই হাত দিয়ে টানতে টানতে নিয়ে যাবো আদালতের কাঠ করে ফাঁসির দড়িতে আমি ঝোলাবই। সত্যিটা আমি সবার সামনে আনবই কাদন্দা। সদ্য সিঁদুরটা মুছে দিয়ে এই সঞ্চারী নামবে রণক্ষেত্রে। এবার মহিম ঘোষালের গলার ওই রজনীগন্ধার মালা ওর গলার ফাঁসির দড়ি হয়ে ঝুলবে। কথা দিলাম কাদন্দা, কথা দিলাম। রক্তবীজকে হত্যা করার পর বিন্দু বিন্দু রক্ত থেকে সৃষ্টি হয়েছিল শত সহস্র রক্তবীজে। কালী চণ্ডী রূপ ধারণ করে সেই রক্ত পান করেছিল। ভূমি পৃষ্ঠে পড়তে দেয়নি এক বিন্দু রক্ত। ধ্বংস করতে এই সঞ্চারী সাজবে কলিকালের রণক্ষেত্রে রণরঙ্গিনী। বেজে উঠেছে, করে কেঁপে উঠবে ধরিচ্ছি। নীল আকাশ পড়বে কালো কালিমায়, ঘন ঘন নিক্ষেপিত হবে ইন্দ্রদেবের বজ্র। সমাজ করা শুরু করো তুমি মহিম ঘোষাল, আমি আসছি। শান্ত হরে বৌদ্ধগুলি শান্ত। হুটহাট করে পা ফেললে চলবে তাই। ওই শয়তান মহিম ঘোষাল একটা অজগর করা আছে, তাই চোখ কান খোলা রেখে কাজ করতে হবে। এত সহজের মরণটা দিলে হবে কাই? ও যেমন দেবী দিদিরে খুঁচায়ন মারছে, ওকেও তো নির্যাতনা দিয়ে মারতে হবে। কাদন্দা দাদা বলে ডাকলেও আমি তোর বাপ সমান আছি। তাই একটা কথা তোকে আমি বলছি, শোন, পিটিশনের আগুনে তোর যেন কোনো ক্ষতিটা না হয় রে, তোর যেন কোনো ক্ষতিটা না হয়। ক্ষতি? কোন ক্ষতির কথা বলছো গো কাদন্দা? আমি যে আমার নিজের জীবনের ক্ষতিটা সব থেকে আগে করে ফেলেছি একটা ভুল মানুষকে ভালোবেসে। হ্যাঁ গো, ভুল মানুষকে ভালোবেসে। জানো কাদন্দা, আমার জীবনটা না যেন একটা জনশূন্য মরু প্রান্ত, ধূসর মরুভূমির উষ্ণ বালুর উত্তাপে আমার এই ভালোবাসাটা না যেন একটা ঝলসানো রুটি গো কাদন্দা, ঝলসানো রুটি। জীবনের এই চরম মুহূর্তে আজ আমি একা হয়ে গেলাম গো কাদন্দা, একেবারে একা হয়ে গেলাম। আচ্ছা কাদন্দা, তুমি বলতে পারো আমার জীবন পরীক্ষার মার্কশিটে আমার প্রাপ্ত নাম্বারটা ঠিক কত? 0, শুধুই 0। ক্ষণিকের যে ভুল আমি করলাম, চাঁদটা ছোঁবার দাবি আমি নাকি হাত বাড়ালাম। ক্ষণিকের খুশি পেতে গিয়ে যে ভুল আমি করলাম। আচ্ছা কাদম্বা, আমার সাথে কেন এমনটা হলো? আমি তো কোনো ক্ষতি করিনি, বলো। তাহলে আমার ভালোবাসার প্রতিদান আমি কেন এইভাবে পেলাম, বলো না কেন? আচ্ছা কাদম্বা, বলতে পারো আমার রূপকথার গল্পটা কেন এইভাবে শেষ হয়ে গেল? স্বপ্নের পক্ষীরা চড়ে আসা রাজকুমার আমার এই জীবনটাকে যে তছনছ করে দিল, আমি যে শেষ হয়ে গেলাম। স্বপ্নের মতো ঠিক কিছুটা সময় অভাগী সাজলো রানী কপালে স্বপ্নের মতো ঠিক কিছুটা সময় অভাগী সাজলো রানী কপালে
জানো